আমার জন্ম বাস তখন ওটা রংপুর ডিস্ট্রিক্ট ছিল। সেই সময় আমার জন্ম 1950 সালে, কামারদহ ইউনিয়ন, গোবিন্দগঞ্জ উপজেলা এবং বেদগাড়া গ্রামে। আমরা অনেক ভাই বোন, 14 ভাই বোন। আমার বাবা মার বাস, আমরা এক বাপ এক মার 14 জন সন্তান। আমি 5 মেয়েদের মধ্যে আমরা 9 বোন, 5 ভাই। আর ভাইদের, আমি বোনদের মধ্যে 5ম নাম্বার। আমার বড় বোনরাও লেখাপড়া করছে ভারতেশ্বরীতে, 2 জন লেখাপড়া করছে ভারতেশ্বরীতে। আর আমরা বাস গ্রামেই ছিলাম তখন। তখন ওই গ্রামে থেকে লেখাপড়া করতাম। তবে আমার আব্বার একটা উদ্দেশ্য ছিল, যখনই ভালো ছেলে পাবো, যখনই ভালো পাবো, তখন মেয়েদের বিয়ে দেবো। ওই লেখাপড়ার প্রতি এত বেশি আগ্রহ ছিল না। আর গ্রামের লোকেরাও কেন যেন আমাদেরকে এত বেশি ভালোবাসতো যে কোনো বিয়ের কথা আসলে তারা আগে আমাদের বাড়িটাকেই দেখায় দিত। ইভেন বাসে বলতো যে অমুক মণ্ডল সাহেবের মেয়েকে আপনারা বিয়ে করবেন, এইরকম তারা দিত। তখন বাস আমি ক্লাস 9-এ যখন পড়ি, তখন ওয়েস্টে থেকে আমার বর যে সে ওখানে বাসে আসলো। সে আবার ছিল আমার মেজো ভাইয়ের বন্ধু। তো একদিন আমি আমার বান্ধবী স্কুলে যাচ্ছি, স্কুলে যাওয়ার সময় তখন উনি পিছন থেকে কি যেন বলে সাইকেলে চড়ে চলে গেল। তাই আমি বলতেছি এই লোককে রে, কি যেন বললো আমাদেরকে। তা বললো যে আমার বান্ধবী বলতেছে অমুক জায়গার থেকে আসছে, অমুক এক লোকের ছেলে, বলে চলে গেল। তারপরে স্কুল থেকে আসলাম, আমি আমার ভাবিকে বললাম, মাকে বললাম, মা জানো আজকে একটা লোক আমাদের পেছন থেকে কি যেন বললো। তো ইমিডিয়েট আমার বড় ভাই বলতেছে, আরে তুই চিনিস নি, ওইটার নাম ঠান্ডা ভাই, ওনার নাম ঠান্ডা ভাই। আর এটা নিক নাম। আবার ওনার আর একটা নাম ছিল মকবুল হোসেন। তো এই বলে বাস, তা আমি যখন এই কথাটা বলছি, ভাবি বের হয়ে আসে, আমাকে বলতেছে তোর মনে হয় খুব পছন্দ হয়েছে রে। তো বলছে, ভাবি আপনি যে মজা করলেন, মানুষ দেখলে বললেই পছন্দ হয়? তো হয় তো, বলা যায়। তো বললাম আচ্ছা ঠিক আছে, আপনার কথা চন্দন হোক। এই কথা বলেই গেলাম। তারপরে তো বাস আমার মেজো ভাই আসলো, মেজো ভাই তো সার্ভিস করে রেলেতে। তখন ওখান থেকে মেজো ভাই আসলে বলছে, মা বলছে যে জানো, ও ওই লোক আবার আমার ফুপির ননদের ছেলে, যে বর ফুপির ননদের ছেলে। তা বলছে যে জানো ঠান্ডা আসছে। তা মেজো ভাই আসে, গোসল টোসল করে খানা টানা খেয়ে রেস্ট টেস্ট করে বিকেলের দিকে ওদের বাসায় বেড়াতে গেল। বেড়াতে যেয়ে বাস উনি গল্প, 2 বন্ধু গল্প করতে করতে বলছে যে তোমার বোনটা এখন কত বড় হয়েছে? তো বোন তো অনেক বড় বড় হয়ে গেছে, 3 জন একই সমবয়সী হয়ে গেছে, এখন তো বিয়ে দিতে হবে। আর আমি বাপের মেজো ছেলে, বড় ভাই তখন ঢাকায় থাকে, মেজো ভাই ঈশ্বর দিতে থাকে। আমাদের দায়িত্ব পড়ে গেছে এখন বোনদেরকে দেখা, বিয়ে শাদী দেওয়া। আব্বা তো এখন বয়স হয়ে গেছে। তো বলছে যে জানো আমি তো বিয়ে করতে আসছি, যদি পারো দেখো তোমার বোনদের যদি একজনকে উদ্ধার করতে পারি। তো বলে যে তাই নাকি, তুমি আমার বোনদেরকে বিয়ে করবা? হ্যাঁ, বিয়ে করতে পারবো না কেন, তুমি আমার বাল্য বন্ধু। সে কথা বলেই বাস কথা শেষ। তারপরে আস্তে আস্তে তো বিয়ের প্রোগ্রাম সব ঠিক হয়ে গেল, সেটেল হয়ে গেল। সেটেল হওয়ার 1-1.5 মাস পরেই আমাদের বিয়ে হয়। তখন আমি ক্লাস 9-এ পড়ি। সেটেল হয়ে তখন বাস বিয়ে হইল। বিয়ে হয়ে
তা মেজো ভাই বলল যে ওর পড়াটা ম্যাট্রিকটা দিয়ে নাও, তারপরে ওকে নিয়ে যাও। তা উনি আবার একটু অ্যাগ্রেসিভ হয়ে গেলেন যে দেখো, তুমি আমার বন্ধু হলে হবে কি, আমি কিন্তু তোমার বোনকে রেখে যাওয়ার জন্য বিয়ে করিনি, আমি কিন্তু সাথে নিয়ে যাওয়ার জন্যই বিয়ে করছি, এতে তোমাদের আপত্তি কেন? তো কয়, ঠিক আছে আমাদের আপত্তি নেই, তুমি নিয়ে যেও। আবার আমার 2 নাম্বার বোন, সে আগের থেকে ওয়েস্টে ছিল, করাচিতে ছিল। বলে যে তোমাদের বাড়িতে বাচ্চা আছেই তো, তোমাদের বোনরা, বোন আছে, ভাই আছে, মামা আছে, খালু আছে, সবাই আছে। তা আমি যদি নিয়ে যাই, ও ছোট মানুষ হলে কি হবে, ওকে আমি সেভাবে সামলায় নেব। তারপরে কথা ঠিক হয়ে বিয়ে টিয়ে হয়ে গেল। তারপরে তো 1 মাস 1 মাস পরই আমি ওয়েস্টে চলে গেলাম। উনি ছিলেন একজন অফিসার, কর্মকর্তা। তারপরে তো ওখানে গিয়ে আমি বাস প্রথম আমার পোস্টিং, ওনার পোস্টিং লারকানাতে, মহেঞ্জোদারো লারকানা। সে লারকানাতে, এটা আবার আমি ক্লাস 4-এ যখন পড়ি ইতিহাস, তখন আমি ওই ইতিহাসে আমি পড়লাম যে লারকানা, মহেঞ্জোদারো, সিন্ধু নদ, এগুলো পড়ে আমার যেন মনের মধ্যে হইল যে এগুলো দেশ কি আমরা দেখতে পারবো, মনের মধ্যে এমনি একটা সুপ্ত হইল। তারপরে প্রথম যখন লারকানাতে পোস্টিং হইলো, আমার খুব খুশি লাগলো যে আল্লাহর কাছে চাইছিলাম বুঝি, তার জন্য বুঝি আমি দেখতে পাচ্ছি। তারপরে গেলাম, দিয়ে ওখানে লারকানা বেড়াইলাম, মহেঞ্জোদারো বেড়াইলাম, ট্যাক্সিলা বেড়াইলাম, আর আর একটা কোন জায়গাটা ভুলে গেলাম। এরকম অনেক দেশ ঘুরলাম। ইভেন বাংলা, উর্দু, সিন্ধি, তারপর তো পাঞ্জাবি ভাষা, ওগুলোও আমি শিখে ফেললাম ওদের সঙ্গে। বাবুর্চি ছিল, দারোয়ান ছিল, মালি ছিল, ওদের সঙ্গে কথা বলা লাগে। তা আমি ওইগুলো কথা ওদের সঙ্গে বলে বলে শিখে ফেললাম। আর আমাদের বিয়েটা কিন্তু হয়েছে, সেটা বলা হয়নি, 1967 সাল। 1967 সালে বিয়ে হইল, আমার বয়স তখন 17 বৎসর। তা ওখানে বাস 17 বৎসর, তারপরে তো আমি বাস চলে গেলাম ওখানে যে এই পর্যন্ত 2 বছর পরে আমার আসার কথা, রিটার্ন আসার কথা আমার আব্বা আম্মার কাছে, কিন্তু উনি এত কাজে ব্যস্ত থাকতেন যে আসারই সময় হয় না। আপারা আসেন, দুলাভাইরা আসেন, আমার দুলাভাই বিমানে ছিলেন, বিমান তো না ওটা, তখন পাকিস্তানে হলো পিআইও, পিআইও পিআইএ ছিলেন, ডিরেক্টর ছিলেন। তখন বাস ওনারা আসতেন, অনেক সময় বলতো যাও আপাদের সঙ্গে যাও। তা আপা বলতো না, খবরদার, ও যদি বলে যে ওদের সঙ্গে যাও, তুমি বলিও যে না, আপনি নিয়ে এসছেন, আপনি নিয়ে যাবেন আমাকে। এভাবেই বাস চললো। আমি একে টানায় 7 বৎসর ওখানে থাকলাম। এর মধ্যে আমার 2টা ছেলে হইল। 2টা ছেলের একটার নাম ইকো, একটার নাম ইমেজ, নিক নাম এগুলো। আর KBM মসরুর রহিম, KBM মোবাশ্বের রহিম, এরা 2জন। তারপরে তো গন্ডগোল শুরু হয়ে গেল 71-এর। তারপরে তো আমাদেরকে বাস, আমরা তখন হায়দ্রাবাদে থাকলাম। তো ওর ডিরেক্টর যিনি ছিলেন, উনি পাঞ্জাবি ছিলেন। শুনি যে পাঞ্জাবিটা খুব খারাপ, কিন্তু আমাদের সঙ্গে উনি কোনো খারাপ ব্যবহার করেননি, ইভেন খুবই স্নেহ করতেন ছেলের মতো। মকবুল, তুমি বাংলাদেশে যাবে না, তুমি এখানেই থাকবা, ইনশাল্লাহ কোনো দিন না কোনো দিন বাংলাদেশ সুন্দরভাবে হয়ে যাবে, তখন তুমি যেও। কিন্তু আমার মন আর মানে না, আমি 7 বছর থাকছি, আমি তখন কান্নাকাটি শুরু করে দিলাম যে আমি এই দেশে থাকবো না, তুমি আমাকে নিয়ে যাবে। আপারা তখন চলে আসছে, আপারা খালুরা সবাই চলে আসছে, খালি আমি আসছি। তারপরে তো বাস আমার কান্নাকাটি দেখে ও বাস অ্যাপ্লিকেশন করলো, স্যার আমি থাকবো না, এই জন্য যে করে কান্নাকাটি করে খুব। তারপরে তো আমরা লাস্ট যে ফ্লাইটটা ছিল, সেই ফ্লাইটে আমরা চলে আসলাম।
আসলাম। আসার পরে অনেক চড়াই ইয়ের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে আমাদের জীবন শুরু হলো, সংগ্রাম। মাটিতে বিছনা পাড়ে সংগ্রাম শুরু হলো। আপনারা কোথায় আসলেন? বাংলাদেশে আসলাম, বাংলাদেশে ওই রিপেটেড হয়ে আসলাম। আচ্ছা ওই রংপুরে আসলেন? হ্যাঁ, গোবিন্দগঞ্জে হ্যাঁ। আসলাম, আমার বাবার বাড়ির। চাকরি ছেড়ে? চাকরি ছেড়ে না, চাকরির ওনারা ব্যাস একটা ডকুমেন্ট দিচ্ছিল, Document দিয়েছে। ডকুমেন্ট দিছিলেন, তারপরে তো ব্যাস আমরা সেটা নিয়ে আসলাম। আসলে পরে তখন ওই দেশে তো উনি তো পশুপালন কর্মকর্তা ছিলেন, কিন্তু ওই দেশের তো পশুপালনের চাহিদা বেশি, যেহেতু মরুভূমি এলাকা, ওইখানে পশু চালানটাই বেশি গুরুত্ব দিত, সেজন্য আমাদের বেশ কদর ছিল। বাংলাদেশে তো পশুর এত বেশি তখন গুরুত্ব ছিল না, বাংলাদেশের লোকেরা এত বেশি পশুকে ইয়ে করতো না, গুরুত্ব দিত না। তখন আসে, উনি যখন 7 বছর পর দেশে আসছিলেন, আসে বিয়ে করলেন, আবার আমাকে নিয়ে যা 7 বছর থাকলেন, 14 বছর। এই 14 বছরের মধ্যে 14 বছর যখন হয়ে গেল, সেটা যখন উনি অ্যাপ্লিকেশন করলেন যে আমি 14 বছর ওই দেশে সার্ভিস করছি, আমার সার্ভিসটা এখানে কাউন্ট করা হোক, তখন এখানকার সরকার সেটা কাউন্ট করলো না। একেবারে প্রথম স্টেজ যেটা চাকরি শুরুতে, সেই এটা দিল। তখনই ওনার মনটা একটু বিষে গেল যে এটা কি হলো, আমি তো তাহলে ওই দেশে থাকলেই ভালো করতাম। তারপরে তো বাস যাই হোক, যেটা করেই হোক আমরা থেকে গেলাম। থেকে যে তারপরে 83 সালে আমাদের আবার বাড়ি পড়ে গেল। না ওইটা বলেন, আপনারা যে ফিরে আসলেন, ফিরে আসলেন তো একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে, সংগ্রামের মধ্যে, এবং তখন দেশে যুদ্ধ চলছে, তাই তো? ওইটা বলেন, ওই সংগ্রামটা বলেন। ওই সংগ্রামের মধ্যে যুদ্ধ তখন শেষ হয়ে গেছে, হ্যাঁ। শেষ হয়ে গেছে, তখন সব রিপেটেড হচ্ছে। বাংলাদেশের লোকদেরকে ওরা দেবে, আবার এখান থেকে যে সৈনিকগুলো আটকা পড়ছে সেগুলোকে ওরা ফেরত নেবে, সেই জন্য রিপেটেড করতেছে। এটা বিদেশি এরাও তার মধ্যে ছিল, যে এইভাবে সব ইয়ে করো, আদান প্রদান করো, যে তোমাদের লোক ওদেরকে দিয়ে দাও, আবার ওদের লোককে তোমরা নিয়ে নাও। না আপনার আসলেন যে ফিরে আসার পরে বলতেছিলেন যে মাটির বিছানা, হ্যাঁ, ওইটা আপনাদের ব্যক্তিগত সংগ্রামটা মাটির কিছুই তো নিতে পারিনি, তো এখন মাটির বিছানার থেকে শুরু করলাম। শুরু করে আস্তে আস্তে আত্মীয় স্বজন, বাবা মা, শ্বশুর বাড়ি, এগুলো সব সহযোগিতায় আমরা আবার একটু স্ট্যান্ড করে গেলাম, দাঁড়ালাম। তখন বাচ্চারা ছোট ছোট, আমার মেয়েটা তখনও হয়নি। তারপর তো এখানে স্ট্যান্ড করার পরে 83 সালে আমার বাড়ি পুড়ে গেল। বাড়ি পুড়ে যে, বাড়ি পুড়লে তো কি হয়, একেবারে 7টা বাড়ি, 7টা ফ্ল্যাট একেবারে পুড়ে ছারকার হয়ে গেছিল। আমরা আবার নতুন করে মাটিতে বিছনা করলাম। পুড়লো কেমনে? বাড়ি পুড়লো কারেন্টেরই হয়ে, কারেন্ট, ওই গোবিন্দগঞ্জে? গোবিন্দগঞ্জে কারেন্টের ইয়ে লাগে, কারেন্টের শর্ট সার্কিট হয়ে তারপরে তো বাড়িটা পুড়ে গেল। পুড়েছে, তারপরে তো আবার আমরা শুরু করলাম জীবন। তখন অটোমেটিক্যালি আমার ছেলেরা বড় হয়ে গেছে, মেয়েটাও হয়েছে, এখন আবার জীবন শুরু। ফির আবার আমরা রিক্তহস্ত হয়ে আবার শুরু করলাম, করে আস্তে 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 বাস যে জীবন ছেড়ে আসছি সে জীবন আর ফিরে পেলাম না, ফিরে পেলাম না। তা যাই হোক, তারপরেও আসছি। এর মধ্যে আবার 83 সালের পরে ওনার 93 সালে ওনার ডায়াবেটিস দেখা দিল। ডায়াবেটিস দেখা দিল, ডায়াবেটিসে উনি বাস এত বেশি ডায়াবেটিস হয়ে গেল যে উনি ইয়ে করলেন, হার্ট স্ট্রোক করলেন। 93 সালে? হ্যাঁ, হার্ট স্ট্রোক করে উনি বাস পঙ্গু হয়ে গেলেন। আচ্ছা। পঙ্গু হয়ে গেলেন, তখন ছেলে মেয়েগুলো নিয়ে আবার আমার কষ্ট, আবার ইয়ে। তারপরেও বাস ইয়ে করে আবার উনি রিটায়ার্ডে গেলেন। রিটায়ার্ডে গেলে পরে ওনাকে মাত্র বাস 6 লাখ টাকা দেওয়া হলো। 93 সালে?
93 সালে না, ওটা 96 সালে। তার মানে উনি বেঁচে ছিলেন কত বছর? 96। উনি 2004-এ মারা গেছেন। আচ্ছা, 2004 থেকে আবার আপনার একার সংগ্রাম। একার সংগ্রাম। আচ্ছা, এখন বিষয় হলো যে আপনি ক্লাস 9 পর্যন্ত পড়লেন, এরপরে তো আপনার বিয়ে হলো। এরপরে এই পড়াশোনা করেননি কেন, কিংবা করা হয়নি? করা হয়নি, একখানে আমি থাকি। আর ওই দেশে তো বাস করাচিতেই শুধু বাংলা স্কুল ছিল, আর আমি থাকতাম হায়দ্রাবাদ, নবাবশাহ, তারপরে ইয়েতে কোয়েটা, আবুদাবাদ, এগুলোতে থাকতাম। ওগুলোতে বাংলা স্কুল নাই। আমি তো বাংলা ছাড়া উর্দু পড়তে পারবো না। আমি এমনি বলে বলে শিখছি ওদের কথা, কিন্তু আমি তো পড়তে পারি না ওইগুলো অক্ষর। আপনি এই 75 বছর বয়সে একটা বই লিখেছেন, আমার হাতে বইটা আছে, হারানো দিনের ছড়া। মানে যেটা যে সময় আমরা আসলে গিয়ে নিজেদেরকে আর সতেজ রাখতে চাই না, কিন্তু সে সময় আপনি এমন একটা বই লিখেছেন যেটার মধ্যে সতেজতার ছাপ আছে। কারণ হলো শিশুদের জন্য লেখা, এবং শিশুদের নিয়ে ভাবা কিন্তু খুবই কঠিন কাজ। আপনি একটা ভূমিকাও এখানে লিখেছেন, কেন আপনি শিশুদের জন্য লিখতে চান, স্কুলে গিয়ে বসে থাকতেন, এই দৃশ্যপটটা তুলে ধরছেন। আপনার এই 75 বছর বয়সে যে লেখার আগ্রহটা কেন জন্ম নিল? ওই যে স্কুলে যে মারা গল্প করে যে বাচ্চাটা খেতে চায় না, বাচ্চাটা কারোর সঙ্গে মিশতে চায় না, বাচ্চাটা বাচ্চা খালি মোবাইল নিয়ে ঘোরাফেরা করে, ইয়ে করে। তখন আমার চিন্তা হইল, আচ্ছা বাচ্চারা খেতে চায় না, বাচ্চার ক্ষুধা লাগলে তো খেতে চাবে। তারপরে তো বাচ্চার পাশে যদি হয় ক্ষুধা লাগলে খেতে চাবে, তারপরে তো বন্ধু বান্ধব দেখলে মিশতে চাবে, তাদের সঙ্গে দৌড়াদৌড়ি, লাফালাফি, ধাপাধাপি করবে। তা সেগুলো করে না কেন, কি হয়েছে এদের? তখন আমার মনে হলো যে আচ্ছা, এই যান্ত্রিক জীবনটা, মারা যে গল্প করে যে শুধু মোবাইল নিয়েই তারা ইয়ে করে ঘরের মধ্যে, তারপরে এই যে এটা টিভি, এগুলো দেখে খুঁটি লাগে, দেখে কি কি সব সব দেখে বাচ্চারা। এগুলোর জন্যই বাচ্চারা এরকম হয়ে যাচ্ছে। তখন আমার সেই কথাটা মনে হলো যে আমাদের সময় তো এগুলো ছিল না, এগুলো ছিল না। আমরা দিনের বেলায় যেটুকুন বাসে দৌড়ঝাঁপ করতাম, খেলাধুলা করতাম, স্কুল থেকে আসতাম, বইটা রাখতাম, হাত মুখ ধুইতাম, এক প্লেট খাবার মা দিল, খেয়ে নিতাম, নিয়ে আবার বাস একটু ঘুরে ফিরে আসে, সন্ধ্যা লাগলে হাত মুখ ধুয়ে আবার একটু পড়তে বসতাম। পড়া হয়ে গেলে ফির মা আবার খাবার দিত, খেয়ে আমরা শুয়ে যেতাম। কিন্তু মারাও অনেক সময়, দাদি চাচিরা হয়তো গরমের দিনে উঠানে কিন্তু মাদুর বিছাইতো, মাদুর বিছা গল্প করতো। দাদি বলতো যে আয় তোদেরকে আমরা গল্প শোনাই। কি গল্প দাদি? তা বলে শোন। এগুলো গল্প টল্প শোনাইতো, ওই যে সুতার নাটাই, ফুলপরির গল্প, তারপরে তারও ওটা কি অনেক গল্প দাদিরা শোনাইতো আমাদের। ওগুলো শুনতে শুনতে ঘুম ধরে যেত, আমরা ঘুমিয়ে যেতাম, আমাদের ঘুমিয়ে নিয়ে যা বিছানায় শুয়ে দিত। এইভাবেই আমাদের দিন কাটতো। কিন্তু এখনকার মারা তো সেগুলো করে না। করে এই মোবাইল একখান হাতে দিল বাচ্চাও টিপিচ্ছে, মা একখান নিয়ে আপন মনে দেখতেছে। বাবাও হয়তো একটা নিয়ে দেখতেছে, কিংবা বাবা হয়তো অফিস থেকে আসলো, বাবাকে যে খাবার দেওয়া লাগবে মার সেটাও খেয়াল নেই। এইরকম পরিস্থিতি। সেই জন্য আমার তখন মনে হলো যে এইরকম একটা ছড়ার বই লিখিত দেখি, এরকম মারা গায়ে লাগায় নাকি, যে এদের মোবাইল না দিয়ে এই ছড়ার বইগুলো পড়ে পড়ে শোনাবে, ছড়ার বইগুলো দেখে দেখে শোনাবে। ইভেন কোলে নিয়ে বাচ্চা কিন্তু ঘাড়ে নিয়ে ছড়া বলে বলেই কিন্তু ঘুমানো হতো আগে, ঘুমাইতো না তাই করে। এখন কিন্তু সেগুলো সময় নাই। সেই জন্য আমার এই
উদ্বুদ্ধ হলো যে আমি একটা বই লিখবো, যে আমরা যা যা পড়ছি, যা যা জানছি, যা যা আমাদের হয়েছে, ইভেন নিজের মনের থেকেও কিছু কিছু ইশারা লিখছি। এই এগুলো কি আগে লেখা ছিল কিছু আপনার যেগুলো লেখা নাকি? আগেও কিছু লেখা ছিল, আবার কিছু বাঁচিয়ে ছিল নতুন করে। নতুন লিখছেন? এখন এই যে হারানো দিনের ছড়া আর বইটা লেখার পর এবং এরকম হাতে একটা প্রকাশিত বই পাওয়ার পর আপনার এই বয়সে কেমন লাগছে আর কি? আমার আর কেমন লাগবে, এখন এটার কৃতিত্ব আমার হয়তো এত বেশি লাগছে না। এখন গ্রহণযোগ্য হলে তখন আমার কৃতিত্বটা লাভ হবে, তাই না? মায়েরা যদি গ্রহণ করে, মায়েরা যদি এটাকে বাচ্চাদের মধ্যে ঢুকায়, বাচ্চাদেরকে শিখায়, তবেই আমার কৃতিত্ব আসবে, নইলে তো আসবে না। এরকম ছড়ার বই আরো লেখার ইচ্ছে আপনার আছে? আছে, কিন্তু মাঝখান থেকে আমার শরীরটা আস্তে আস্তে যেন অসুস্থ মনে হচ্ছে। বাংলাদেশের অভাব কি ভাই, বাংলাদেশের অভাব কি? বরিশালে চাল আছে আর ঢাকায় আছে গাওয়াগি। যশোর জেলায় আছে রে ভাই পাটালি গুড়, খেজুর গাছ, ফরিদপুরি কি মজাদার পদ্মা নদীর ইলিশ মাছ। খুলনায় আছে গাছে গাছে নারিকেল পান সুপারি, বাগেরহাটে, কুষ্টিয়াতে, নারায়ণগঞ্জে আছে মিল। মিহিসারি কিনবো মোরা মমিনশাহী টাঙ্গাইল। গামছা লুঙ্গি গেঞ্জি পাবো পাবনাতে ভাই, ভাবনা কি? বাংলাদেশের অভাব কি রে ভাই, বাংলাদেশের অভাব কি? উটকি মাছের শুটকি খাবো নোয়াখালী আর চাটগাঁইতে, রাজশাহীতে মিঠাই খাবো, আম খাবো ভাই মালদাতে। দিনাজপুরে চিড়া খাবো, বগুড়াতে দই মাখি। বাংলাদেশের অভাব কি ভাই, বাংলাদেশের অভাব কি? কুমিল্লাতে কিনবো হুক্কা, তামাক খাবো রংপুরে, ছেলের গিয়ে চা খাবো আর কমলা খাবো পেট পুড়িয়ে। সব আছে তাও ঘুচবে না তোর খুঁতখুঁতি, এই স্বভাবটাকে। বাংলাদেশের অভাব কি ভাই, বাংলাদেশের অভাব কি? বাহ, চমৎকার। এখন ধরেন এই এরকম একটা কবিতা বা ছড়া তো আমিও মুখস্থ বলতে পারবো না। আর একটা বলি। হ্যাঁ। মামাদের দরজায় বাগা থাকে এক, তেরে নয় আসে নয় করে প্যাক প্যাক। মামাদের বাগানেতে চড়েছে হরিণ, না মামাদের পুকুরেতে আছে বড় রুই, পশু আর মাছ মিলে একে একে দুই। মামাদের বাগানেতে চড়েছে হরিণ, দুই পশু এক মাছ দুইয়ে একে তিন। মামাদের রাঙ্গা গরু কিবা রূপ তার, তিন পশু এক মাছ তিনে একে চার। মামাদের বানরের কি মজার নাচ, চার পশু এক মাছ চারে একে পাঁচ। মামাদের রাজহাঁস পুকুরেতে রয়, পাঁচ পশু এক মাছ পাঁচে একে ছয়। মামাদের পোষামিনী যেন বড় লাট, ছয় পশু এক মাছ ছয়ে একে সাত। মামাদের সাদা ভেড়া উঠানেতে রয়, সাত পশু আট পশু এক মাস আটে একে নয়। মামাদের খুকুমনির হয়েছে বয়স, তার সবে তারে ভালোবাসে নয় একে দশ। প্রভাত কাননে আজি ফুটিয়াছে ফুল, গোলাপ চামেলি বেলি চাপাও পারুল। কেহ আছে মুখ তুলিয়ে, কেহ বা নাচেছে দুলে, রূপে গুণে তারা সবে ধরায়ে অতুল। মধুর পবিত্র ওরা এদের জীবন, ক্ষতি ওরা কভু কারো করে না কখন। পরসুখ তরে করে মরণ বরণ, আমরাও হব ভাই কুসুমের মতো। সংসার কাননে মোরা ভাই বোন যত, হাসিব গাহিব সুখে সুবার বইবে বুকে। আদর করিবে লোকে দেখিবে শত, দেব না কো কোনোদিন ব্যথা কারো মনে, হাসি আর খুশি দেব সবার জীবনে। যতদিন রব ভব ভালো যেন বাসে সবে, সুখী যেন হয় মিছে আমাদের সনে। এই ছড়াটা আমাদের প্রতিটা ভাই বোনেরই মুখস্থ। এই জন্য আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, তো আমরা বাস এটাতে বেশি আনন্দ পাইতাম, যে যতদিন আমরা থাকবো সবার সঙ্গে মিশবো হাসে এগুলো।